যে কোনো মহিলার বয়স যখন 70-এর উপর হয় তখন কিন্তু সেখানে ব্লাউজের ফিটিংস করতে গিয়ে অনেকটা সমস্যা হয়। মানে ব্লাউজটা কাটিং করার সময় কিছু ভুল হয়ে থাকে, সেই ভুলগুলোর কারণেই ব্লাউজের কাট পড়ে যায় এবং বগলের দিকে অনেকটা ফুলে থাকে। তো এই সমস্যার সমাধানটা আমি কিন্তু করে দিয়েছি এই ব্লাউজের কাটিং ভিডিওতে। যারা কাটিং এর ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট পিন করা থাকবে, সেখানে দেখবেন লিংক দেওয়া থাকবে। সেই জায়গাতে ক্লিক করলে আপনারা এই ব্লাউজের কাটিং ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ সেলাই দেখিয়ে দেবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি অনেকটা হেল্পফুল হবে। দেখুন এখানে ব্লাউজের কাপড় আর আস্তর দুটো কিন্তু আমি একসাথে সেলাই করে নিয়েছি, আর আস্তরটা কিন্তু বরাবরই আমি একটু বাড়তি নিয়ে থাকি, আর সেই বাড়তি আস্তরটাকে ভেতরের দিকে দিয়ে চেপে চেপে কিন্তু সেলাই করে দিই। তো এটা আমি কেন করে থাকি বলুন তো, আমি সবসময় কিন্তু ব্লাউজের কাপড় আগে কাটি, আস্তরটা পরে কাটি। তো এভাবে করলে কি হয়, ব্লাউজটা এক দুবার পরার পর আপনি যখন ওয়াশ করবেন তখন ব্লাউজের কাপড় এবং আস্তর দুটো বরাবর থাকবে। তা না হলে কি হয়, যদি আস্তর আর ব্লাউজের কাপড় একই সমান ভাবে কাটেন, সেটা কি হয়, ওয়াশ করার পর আস্তরটা ভেতর থেকে ছোট হয় বলে বাইরের দিক থেকে কুঁচকে থাকে। তো তার জন্য আমি আস্তরটা পরে কেটে থাকি, ব্লাউজের কাপড়টা আগে কাটি। তো এইভাবে কিন্তু সমস্ত আস্তর কেটে আমি সেলাই করে নিয়েছি। পেছনের পাটও দেখুন আমি একইভাবে এখানে টিকেনটাও দিয়ে দিয়েছি। তো পেছনের পাট কিন্তু মোটামুটি আমার এখানে নর্মাল কাজ কমপ্লিট। এখানে দেখুন হাতাটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো হাতা কি করে করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আছে। তো এখানে আমার হাতার একটুখানি কাপড় কম ছিল, কিন্তু কাজকে আমি এক্সট্রা কাপড় লাগাবো না, না লাগিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনি মিলিয়ে সেলাই করতে পারেন যদি আপনার হাফ পিস আসতে মানে হাতার কাপড় কম থাকে। সবটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। তবে সামনের বগলের জন্য হাতায় কিন্তু অবশ্যই শেপ দেবেন কাটিং করার সময় বা সেলাই করার সময়, যে কোনো সময় দিলেই কিন্তু হবে, আপনি আপনার সুবিধা অনুসারে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন কটরি সেলাই করার আগে দুটো পার্টকে এইভাবে রাখবেন মিলিয়ে। তো মিলিয়ে রাখলে কি হয়, যখন এক কালারের কাপড় হয় তখন সমস্যা হয়, তার জন্য মিলিয়ে এরপর একটার উপর আরেকটা এইভাবে রাখবেন। রেখে দেখুন এই জায়গা থেকে সেলাই করে আপনি অতখানি নিয়ে আসুন। এবার দেখুন এখান থেকে হাফ ইঞ্চ নেবেন, মাঝখানে আসার পর একটু কম নেবেন। তো তা না হলে কি হয়, আপনার কটনের শেপটা ভালো হয় না। তো আমি দেখুন এইভাবে এবার সেলাই করে নেব দুটোকেই। তো দেখুন সেলাইটা করার সময় অনেকে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করবেন না, দুটো পার্ট আপনার একদম বরাবর মুখোমুখি হতে হবে। মুখোমুখি যদি না হয় সেখানে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো হবে না। তো তার জন্য মুখোমুখি কিন্তু অবশ্যই করবেন। দেখুন দুটো পার্ট কিন্তু আমি একই পদ্ধতিতে সেলাই করে নিচ্ছি। যাদের পিকো মেশিন আছে তারা অবশ্যই কিন্তু পিকো করে নেবেন, তাহলে আপনার ভেতরের দিক থেকে আর কাপড়টা খারাপ হবে না। এখান থেকে এটাকে মিলিয়ে নেব। তার আগে আমরা দেখে নেব যে একটুখানি বাড়তি আছে, সেই বাড়তিটাকে আমরা কেটে বরাবর করে নিচ্ছি, সেলাই করার সময় হতেই পারে। দুটো পয়েন্টকে দেখুন সেলাইয়ের, যে দেখুন এই যে পয়েন্ট দুটোকে বরাবর রাখবেন, এই দুটো পয়েন্ট হলো আপনার মেইন, এখান থেকে কোনাকুনি করে সেলাই দেবেন। এবার সেলাই দেওয়ার আগে এই জায়গাতে একটা সেলাই দিচ্ছে, তাহলে কি হবে, ব্লাউজের কাপড় এবং আস্তর দুটো একেবারে বরাবর থাকবে, তাহলে সেলাইটাও কিন্তু আমাদের বরাবর চলে আসবে। তা না হলে আস্তরের সেলাই হয় আর ব্লাউজের কাপড়ের সেলাই হয় না। তার জন্য আমি দুটোকে বরাবর করে আগে সেলাই করে নেই, তারপর আমি চিকেনের সেলাইটা দিয়ে থাকি। এদিকে একটুখানি বাড়তি হলো সেটাও কিন্তু কেটে দিলাম। এবার দেখুন এখান থেকেও আমি চিকেনটা দেওয়ার আগে সেলাইটা করে নিলাম। তো এরপর দেখুন চিকেনের জন্য আবারও দেখে দিচ্ছি, এইভাবে দুটো পয়েন্টকে বরাবর করুন, নিচ থেকে কম বেশি সেটা দেখার কোনো দরকার নেই, এখানে এটা উঁচা হবে কোনো অসুবিধে নেই, কিন্তু আপনার মেইন পয়েন্ট হলো এটা। এবার এখানে অনেক নিয়ে আমি টিকেটটা সেলাই করব। তবে যাদের ফুল বাস্ট একেবারেই নেই, আপনাদেরকে আমি বলবো আপনারা হাফ ইঞ্চ চিকেনটা নিয়ে এরপর সেলাই করবেন, মানে দুভাজে এখানে হাফ ইঞ্চ নেবেন। এবার দেখুন একটা সেলাই দেওয়ার পর দ্বিতীয়টা কিন্তু আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে কটুরিটা বেরিয়ে চলে আসলো। এবার সাইড পার্ট নিলাম, যেটাকে আমরা দ বলে থাকি। এবারে দুটো পয়েন্টকে এখানে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে সেলাই করে আস্তে আস্তে নিচ পর্যন্ত আমি নিয়ে আসব। তো এই সেলাইটা করার সময় কোনো তাড়াহুড়ো করবেন না, একটুখানি সেলাই করবেন, আবার আপনি চাপটাকে তুলবেন, তুলে এইভাবে আস্তে আস্তে করে সমস্ত সেলাই কমপ্লিট করবেন। তবে কটরির যে মাঝখানে জয়েন্ট আছে সেখানে আসার পর কটরির কাপড়টাকে আপনি উপরের দিকে রাখবেন, এটা হলো মেন। তা না হলে ফিটিংসে আপনার একটুখানি সমস্যা হতে পারে। কোনো কাপড়ে টান রাখতে হবে না, নর্মাল করে আপনি সেলাই করে নিন।
তো দেখুন তাহলে একটুখানি আমার বাড়তি হলো, মোটামুটি হাফ ইঞ্চের মতো অতখানি বাড়তি হয়ে থাকে বরাবরই। তো এবার দেখুন দ্বিতীয় দিকটা আমি একেবারে সেলাই করে ভেতরের দিক থেকে আমি জিগজ্যাগ সেলাই করে নিচ্ছি। তো যাদের পিকো আছে তারা পিকো করে নেবেন, যাদের জিগজ্যাগ আছে তারা জিগজ্যাগ করে নেবেন, আর কিছুই না থাকলে আপনারা এখানে ফোল্ড করে সেলাই করে নেবেন। তা না হলে কি হয়, আপনাদের ব্লাউজের কাপড়টা এখানে খারাপ হবে। দেখুন এখানে সেলাই করা হয়ে গেলে এবার নিচের বেল সেলাই করবো। তো বেল সেলাই করার আগে আমাকে এখানে মেজারমেন্ট তো অবশ্যই নিতে হবে। এখানে ওনার ফুল বাশ একটু বেশি আছে বলে এই জায়গা থেকে আমি 1 নিচ্ছি। নর্মালি ফুল বাশ একটু কম হলে আমি এখানে 0.1 নিতাম। এবার দেখুন এই জায়গা থেকে আমি খুব বেশি নিচ্ছি না, এখানে কিন্তু আমি শুধুমাত্র 0.3 নিয়ে নিচ্ছি, এই জায়গাতে বেশি লাগবে না। আর এখান থেকে রেখে দিচ্ছি আমি 2 ইঞ্চ। এবার পয়েন্ট গুলোকে দেখুন যেভাবে পেলাম সেই অনুসারে মিলিয়ে দিলাম। এবার সাইড থেকে চাইলে আমি এইভাবে কোনাকুনি করে মিলে নিতে পারি বা চাইলে নিচের দিকেও আনতে পারি। তো তার আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা হবে। দেখুন এইভাবে রাখলাম, রাখার পর আমাকে এবার পেছনের পার্ট নিতে হবে। পেছনের পার্টটাকে নেওয়ার পর পেছনের পার্টকে এইভাবে একটা সাইডে রেখে দেবেন। দেখুন এইভাবে রাখলাম। তো এইভাবে রাখার পর আপনি দেখবেন বরাবর করে পেছনের পার্টের তুলনায় সামনের পার্টের নিচের দিকে লম্বা যেন কম না হয়। আপনি চাইলে এই যে দাগটা দিলাম এখন এই দাগের সাথে মেলাতে পারেন। এখানে একটু বেশি করে ফোল্ড করবেন, করে দেখুন একটুখানি জাস্ট মিলিয়ে নিন। তো দেখুন এই জায়গাতে যদি আমি মিলিয়ে নিই তাহলে কি হবে, আমাকে সামনের পাটে আলাদা করে কোমর পট্টি লাগাতে হবে না। আর যদি উপরের দাগটা লাগাই তাহলে লাগবে, পেছনে আমি আলাদা কোমর পট্টি লাগিয়ে নেবো, কিন্তু সামনে কোনো কোমর পট্টি আমার দরকার লাগবে না। তাহলে নিচের যে দাগটা দিলাম আমি সেই দাগে লাগিয়ে নেবো, কারণ আমি আলাদা করে সামনে কোনো কোমর পট্টি লাগাবো না। তো দেখুন আমি বেল্ট বরাবরই এইভাবে লাগিয়ে থাকি। তো যেভাবে দেখাচ্ছে আপনি যদি আমার ফর্মুলায় কাটিং করেন তাহলে কিন্তু আপনি আমার ফর্মুলাতে সেলাই করবেন, তাহলে আপনার ব্লাউজের পারফেক্ট ফিটিংসটা আপনি পাবেন। এবার দেখুন যেই দাগগুলো দিলাম সেই দাগ অনুসারে কিন্তু আমি এখানে আস্তে আস্তে সেলাই করে কমপ্লিট করছি। তো বন্ধুরা আপনারা অনেকে আছেন খুব বেশি স্কিপ করেন, তার জন্য আপনাদের সমস্যাগুলোর সমাধান হয় না। আমি বলবো আপনারা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখান থেকে এবার আমাকে আরেকটা সেলাই কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু বেল্ট দেখতে কখনোই সুন্দর লাগবে না। তো এটা কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় দিকটা কিন্তু আমি একইভাবে সেলাই করে নেব। এরপর আবার কি বাকি রইলো, হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি। দেখুন এখানে কত সুন্দর করে ফিনিশিং হলো। তো তার আগে আমার কি করতে হবে, এখান থেকে একটুখানি কেটে কম করতে হবে, হালকা কোনাকুনি করে আমি এখান থেকে কেটে নিচ্ছি, কারণ এটা বাড়তি আছে বেল্টের কাপড়। তো হয়ে গেল, এদিক থেকেও সামান্য একটুখানি ঠিক করে নিচ্ছি। যেই জায়গাতে বাড়তি পাবেন সেটা কেটে বরাবর করে নেবেন। এবার দেখুন এটা হলো হুকের পট্টি। তো এটা বরাবরই উপরের দিক থেকে সেলাই করে নিচের দিকে চলে যায়, কটুরি ঠিক মাঝখানে আসার পর এই জায়গাতে ছোট্ট একটা আপনি কুচি দেবেন। তো এই যে কুচিটা দিচ্ছি এর জন্য কি হয়, আমরা যখন ভেতরের দিকে এটাকে ফোল্ড করব তখন ফিনিশিং এর সাথে বসে যায়। এরপর এখানে একটা চাপ সিলি কিন্তু আপনি অবশ্যই দেবেন। যদি আপনি চাপ সিলি এখানে না দেন তাহলে কিন্তু আপনার এই ব্লাউজটা কখনোই ফিটিংস ভালো হবে না, মানে হুকের পট্টিটা কখনোই সুন্দর হবে না। তো দেখুন তাহলে হয়ে গেল। এবার হুকের ঘরের পট্টি অবশ্যই আপনি 4 ইঞ্চ বা 4.5 ইঞ্চ চওড়া নিয়ে ভেতরের দিক থেকে লাগাবেন, এটা কিন্তু কখনোই আপনি বাইরের দিক থেকে লাগাবেন না। তো দেখুন তাহলে এই জায়গাতে চলে আসলাম, কটনের পার্টের সেলাইটা উপরের দিকে রেখে এখান থেকে আপনি সেলাইটা কমপ্লিট করে নিন। তো দেখুন তাহলে এখানে কমপ্লিট করে নিলাম, তবে হুকের ঘরের পট্টিতে কোনো চাপ সিলি লাগবে না। এবার দেখুন হুক পট্টিটাকে ভেতরের দিকে এইভাবে ফোল্ড করে নিয়ে নেবেন, এটা মাথায় রেখে দেবেন। হুক পট্টি বাইরের দিক থেকে সেলাই করে সম্পূর্ণ ফোল্ড হয়ে ভেতরের দিকে চলে যাবে। এই যে মাঝখানে একটা টিকেন দিয়েছিলাম মানে কুচি দিয়েছিলাম, সেই কুচির জন্যই কিন্তু পট্টিটা বরাবর হয়ে মিলে গেছে। এবার যে হুকের ঘরের পট্টি দেখুন, এটা হুকের ঘরের পট্টি সেলাই করেছিলাম, যেটা এইভাবে একটা ভাঁজ করবেন। ভাঁজ করে প্রথম যে সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর আপনি দ্বিতীয় সেলাইটা রাখবেন, এইভাবে কখনোই দেবেন না। দেখুন এই যে প্রথম সেলাই ছিল ঠিক সেই সেলাইয়ের উপর দ্বিতীয় কাপড়টা রেখে আপনি এখান থেকে সেলাই করে সোজা উপরের দিকে নিয়ে আসুন। তো এটাই হলো হুকের ঘরের পট্টির সঠিক পদ্ধতি। তো দেখুন তাহলে এখানে কমপ্লিট করার পর আরেকটা চাপ সিলি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, মোটামুটি 2-3 সুতা দূরত্বে আপনি এখানে আরেকটা উপরের দিক থেকে সেলাই করে দিন। তাহলে আপনার পট্টি কিন্তু কখনোই খারাপ হবে না, মাঝখান থেকে আপনার ব্লাউজটা গ্যাপও থাকবে না। তো বাড়তিটা আপনি কেটে বরাবর করে নিন। এবার কি হবে, আমাদের পেছনের পার্ট এবং সামনের পার্টের শোল্ডার এখানে জয়েন করে নিচ্ছি। তো এরপর আমরা গলার পট্টি লাগিয়ে নেব।
যদি কেউ গলাতে পাইপিং লাগাতে চান তাহলে আপনি আপনার মতো করে পাইপিং লাগিয়ে দিন, কোনো সমস্যা এখানে হবে না। তো দেখুন, শোল্ডার সেলাই করার সময় লক্ষ্য রাখবেন গলার দিকে আপনাকে অবশ্যই নিচের দিকে একটুখানি ঝুঁকে সেলাই করতে হবে। ধরুন আপনাকে হাফ সুতা হলো ঝুঁকিয়ে এখানে সেলাইটা করতে হবে। যখনই আপনি এইভাবে সেলাই করবেন তখন দেখবেন আপনার শোল্ডার কখনোই পড়বে না, খুব বেশি যখন ডিপ নেক হয়। তো এই ব্লাউজটা ডিপ নেক নয়, নরমাল লিপ, তারপরেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কেন বলুন তো? কারণ উনি হলেন বয়স্ক মানুষ, তো তার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি গলার পট্টির জন্য নিয়েছি উড়েব কাপড়। তো উড়েব কাপড় দিয়ে সমস্ত সেলাইটা আমি কিন্তু এখানে কমপ্লিট করব। আর যেহেতু বয়স্ক লোকের জন্য, তার জন্য আমি এখানে পাইপিং লাগাচ্ছি না। তো যদি আপনি পাইপিং লাগাতে চান তাহলে আপনি পাইপিং যেভাবে আমি সবসময় লাগিয়ে দেখে থাকি, আপনি সেইভাবে পাইপিংটা লাগিয়ে দেবেন। তবে এখানে আরেকটা কথা বলে দেই, অনেকেই আছেন যারা গলার পট্টি লাগানোর পর সেটাকে সেখানে চাপ সিলি দেন না, বা চাপ সিলির আগে ভেতরের দিকে যে হালকা হালকা কাট লাগাতে হয় সেটাও কিন্তু ওনারা জানেন না। যদি আপনি গলার ফিনিশিং পেতে চান রাউন্ড গলায়, তাহলে কিন্তু সেখানে আপনাকে অবশ্যই গলার পট্টি লাগানোর পর ভেতরের দিকে হালকা হালকা কাট লাগাতে হবে। সেই কাট লাগানোর পর আপনি সেটাকে উল্টে একটা চাপ সিলে দেবেন। এই যে গলার সিঁড়িটা অনেকেই ভুল করে থাকেন, তো ভুল না করে আপনি ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। দেখুন, এই সব জায়গাতে আপনি কাট কাট লাগিয়ে দিন। তবে লক্ষ্য রাখবেন আপনার সেলাই যেন না কাটে। যে সেলাইটা এখন আপনি দিয়েছেন যদি সেটাই কেটে যায় তাহলে কিন্তু আপনার ব্লাউজের গলাটা নষ্ট হবে। এইভাবে কখনো কাটবেন না, কেচির গোড়ার দিক দিয়ে কখনো কাটবেন না, সবসময় কেচির যে আগার দিকটা দিয়ে কাটবেন। গোড়ার দিকটা দিয়ে কাটলে কি হয়, যদি ভুলবশত একটুখানি বেশি লেগে যায় তাহলে কিন্তু আপনার ব্লাউজটাই বরবাদ। এবার দেখুন, চাপ সিলি ঠিক এই জায়গা থেকে একদম মুখোমুখি করে আপনি চাপ সিলি দেবেন, ঠিক পট্টির উপরে, ব্লাউজের কাপড়ের উপরে কিন্তু নয়। দেখুন, এটাকে ভেতরের দিকে আমি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই জায়গাতে চাপ সিলি দিচ্ছি। যখনই আপনি ব্লাউজের গলার পট্টির উপর এইভাবে চাপ সিলি দেবেন, ব্লাউজের গলা হোক কুর্তির গলা হোক যেই কোনো গলা হোক না কেন, যখনই আপনি এইভাবে চাপ সিলি দেবেন তখনই কিন্তু আপনার ফিনিশিং ভালো হবে। চাপ সিলি দেওয়ার পর এখান থেকে দেখুন আমি আরেকটা সেলাই দেব, তার আগে যেই বাড়তিটা আছে সেখানে কেটে আমি কমিয়ে নিচ্ছি, কারণ এতখানি বাড়তি কাপড় আমি রাখবো না, তাহলে গলার পট্টি যখন আপনি হেম করবেন সেখানে ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এই যে আমি মেশিনের সেলাইটা করব, এটা করলে কি হয়, হেম করতে গিয়ে খুব তাড়াতাড়ি হয়, তার জন্য আমি বরাবরই মেশিন দিয়ে এইভাবে সেলাই করে থাকি। তো আপনিও এইভাবে সেলাই করে নেবেন। আশা করি আপনি যখন ব্লাউজের হেম করবেন তখন ভীষণ সুন্দর হবে। তো দেখুন, তারপর আমি হাতা লাগিয়ে নিচ্ছি, শোল্ডারের ঠিক মাঝখান থেকে হাতাটা লাগাচ্ছি। আজকে কিন্তু আমার হাতার কাপড় একটুখানি কম ছিল, কিন্তু তারপরে কিন্তু আমি এক্সট্রা জয়েন্ট লাগাইনি, একটা হাতার কিন্তু বেশি ছিল আর বাকি দিকে কিন্তু কম ছিল, আমি কিন্তু জয়েন্ট লাগাইনি। তো জয়েন্ট না লাগিয়েও দেখিয়ে দেবো কি করে আপনি করবেন। তো সেলাই করার সময় আপনি হাতার কাপড়টা সামান্য একটুখানি টান রাখবেন, খুব বেশি কিন্তু নয়, জাস্ট একটু হালকা ভাবে টান রাখবেন। যদি মনে হচ্ছে আপনার কম হচ্ছে, কারণ এ ধরনের কাপড়ে কি হয়, একটু কম হলেও সেটা সেলাই করতে করতে বরাবর হয়ে যায়। দেখুন, তাহলে হাতা একদম বরাবর হলো। যেহেতু একটা হাতা বরাবর হয়েছে, আমার দ্বিতীয় দিকেও কিন্তু কাপড়টা বরাবর থাকতে হবে। তবে একটা সাইডে কিন্তু বাড়তি ছিল, সেটা হলো আলাদা, কিন্তু এই দিকে কিন্তু আমার বাড়তি ছিল না, দুদিকে কিন্তু একটু করে আমার কম ছিল। তাহলে একটা দিকে যা হলো পিন আপ করে নেবেন, দ্বিতীয় দিকটাও একইভাবে পিন আপ করার পর শোল্ডার থেকে আবার সেলাই করুন। এবার এখান থেকে সেলাই করার সময় আপনি জাস্ট একটুখানি সেলাই করার পর একটু চেক করে দেখবেন হাতার কাপড়টা বরাবর আছে কিনা ব্লাউজের কাপড়ের তুলনায়। যদি কোনো কারণবশত হাতার কাপড়টা একটু বাড়তি থাকে তাহলে আপনি হাতার কাপড়টা লুজ রাখবেন আর ব্লাউজের কাপড়ে হালকা টান রাখবেন। যদি মনে করেন ব্লাউজের কাপড়টা বাড়তি আছে হাতার কাপড়টা কম আছে, সেক্ষেত্রে হাতার কাপড়ে হালকা টান রাখবেন, ব্লাউজের কাপড়ে একেবারে নর্মাল রাখবেন। তো এখানে দেখুন আমার একেবারেই বরাবর কিন্তু হয়ে গেল, কোনো অসুবিধা কিন্তু এখানে হলো না। দুটো হাতায় কিন্তু একইভাবে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে কমপ্লিট হাতা লাগানো। এরপর দেখুন সামনে এখানে বেল্টের সাথে এখানে যে এক্সট্রা কাপড় ছিল সেটা বাড়তি ছিল, কেটে বরাবর করে নিলাম। এবার দেখুন আমাকে পেছনের পাটে আলাদা করে কোমরপট্টি লাগাতে হবে, কারণ সামনে লাগাবো না, বেল্ট থেকে ফোল্ড করে কোমরপট্টি আমি করে নেব। তো তাহলে এটা আমি আলাদা করে লাগিয়ে নিচ্ছি। তো পেছনে দেখুন আমি কোমরপট্টি লাগিয়ে নিয়েছি। এবার দেখুন সামনের এবং পেছনের দুটো পার্টের বগলটা মিলিয়ে নিলাম, মিলিয়ে এখান থেকে একটা সোজা করে সেলাই দিচ্ছি।
তো দেখুন তাহলে ঠিক এই জায়গা থেকে আমি সোজা করে সেলাই করে একেবারে নিচের দিকে নিয়ে আসবো। দেখুন কোমর পট্টি কিন্তু লাগানো আমার হয়ে গেল। তো এবার দেখুন এদিক থেকেও একইভাবে দুটো পয়েন্টকে বগলের পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি এবার ফোল্ড করব। এই যে পেছনের কোমরটা লাগিয়েছিলাম সেই অনুসারে সামনেরটাকেও ফোল্ড করব। একইভাবে মিলিয়ে এই সামনের দিকে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই যে জয়েন্টের জায়গাতে আমাদের পট্টির জায়গাটা একেবারে বরাবর হতে হবে। যদি এখানে বরাবর না হয় তাহলে আপনার ব্লাউজের সৌন্দর্যটা কিন্তু এখানে নষ্ট হবে। তো দেখুন এবার দেখুন এখান থেকে আমি আরেকটা ফোল্ড করব, আরেকটা ফোল্ড করে সামনে আমি ঠিক একই কাপড় থেকে কোমর পট্টি তৈরি করে নিলাম। যদি একটুখানি সরুও হয় তাতেও কোনো অসুবিধা নেই, কারণ সামনে অতখানি চওড়া দেওয়ার কোনো দরকারও হয় না। তো দেখুন এইভাবে আমি সম্পূর্ণ যে কোমর পট্টিটা আছে সেটা সেলাই করে নেব। তবে এইভাবে সেলাই করার পর যখন দ্বিতীয় দিকে যাব সম্পূর্ণ কমপ্লিট করার আগে আমি একটা দাগ দেব। সেই দাগ অনুসারে কিন্তু দুদিকেই আমাকে পারফেক্ট বরাবর লম্বা হতে হবে। তাহলে চলুন আগে সবটা সেলাই করে কমপ্লিট করি। দেখুন অতখানি আসার পর এই যে অংশটা সেলাই করলাম সেটা নেব, নেওয়ার পর দ্বিতীয় অংশটা তার উপর এভাবে রাখবো। রেখে আমি নিচের দিক থেকে একটা দাগ দিয়ে দেব, কারণ আমাকে এই যে হুক পট্টি, হুকের ঘরের পট্টির লম্বা একদম বরাবর হতে হবে। এখান থেকে দেখুন ফোল্ড করছি। এবার এটাকেও আমি সেই দ্বিতীয় দিকটার মতো সোজা করে সেলাই করে নিচ্ছি, তাহলে দুটোর লম্বা কিন্তু আমার এখানে বরাবর হলো। এবার দেখুন ফিটিংস দিচ্ছি। ফিটিংস দেওয়ার সময় কোমরে কোনো বাড়তি নেবেন না, বুকের জায়গাতে শুধুমাত্র হাফ ইঞ্চ এক্সট্রা নেবেন। যাদের ফুল বাস্ট খুব হেভি আছে, ব্লাউজের সাইজটাও বড়, তারা এখানে 1.5 ইঞ্চ বেশি নেবেন, কোমরে নয় বুকে। বুকের দিকে 1.5 বেশি নেবেন, টোটাল সামনে পেছনে মিলে আপনারা 1.5 বেশি নেবেন। আর নর্মাল সাইজের ক্ষেত্রে সেটা করার দরকার নেই, শুধুমাত্র হাফ ইঞ্চ নিয়ে নেবেন তাহলেই হবে। তো এখানে দেখুন একটা দিক সেলাই করলাম, দ্বিতীয় দিকটা কমপ্লিট করলাম, হাতার বাড়তি কাপড়টা কেটে দেখুন ঠিক এইভাবে আমি কমিয়ে নিচ্ছি। তো হয়ে গেল তাহলে আমার সম্পূর্ণ। আর বগলের দিকে দেখুন কতটা সুন্দর মিলে গেছে। তো আপনারও কিন্তু বগলের দিকে ঠিক এইভাবে মিলতে হবে। তো এবার দেখুন এখানে হুক লাগিয়ে নেব, হুকের ঘর করব আর হেম করব, তাহলেই সম্পূর্ণ ব্লাউজটা আমার কমপ্লিট। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয়। যখন কোনো মহিলার বয়স 70-এর উপর হয় তখন কি কি জিনিস লক্ষ্য রাখতে হয়, আশা করি সবটাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।